সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক প্রতিদিনের মতো আজকেও আমরা হাজির হয়েছি দেশ বিদেশের সবশেষ খেলার খবর নিয়ে এবং হাজির হয়েছি আলোচনা করতে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। দর্শক আমাদের সাথে আজকে আছেন হান্নান সরকার। আসলে ভাইয়ের অনেক পরিচয় বলবো, সাবেক ক্রিকেটার এবং নির্বাচক এবং একই সাথে এখন কিন্তু কোচের ভূমিকায় রয়েছেন এবং চাইলে আপনারাও কিন্তু আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনারা আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে চান, যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের সাথে আছেন হান্নান সরকার। হান্নান সরকার, যদি একবার শুরু করতে চাই যে মেহেদী হাসান মিরাজের যেই আক্ষেপে ঘোচাতে চায়, এটা কি আসলে এখন সময় হয়েছে কিনা যে আমাদের একটা আক্ষেপ ঘোচানো উচিত? সময় এখন কেন, অনেক আগে থেকেই হয়েছে। আমরা বাংলাদেশে অনেক বড় বড় প্লেয়ারকে দেখেছি, আমাদের লেজেন্ড প্লেয়ারদের দেখেছি যারা অলরেডি হোয়াইট বল ক্রিকেট থেকে সরে গিয়েছেন সবাই। তারা যখন খেলেছে তখনও কিন্তু আমাদের এই স্বপ্নটা ছিল। তো স্বপ্নটা আজকে নতুন করে দেখা শুরু হবে ব্যাপারটা তা না, তবে নতুনভাবে একটা দায়িত্ব আসা এবং নতুনভাবে নিজের দায়িত্বটা নেওয়া এবং সেটাকে মানে অর্জন করা, সেই বিষয়টা হয়তো প্রতিফলন দেখা যাবে, যেটা মিরাজ বোঝাতে চেয়েছেন। বিকজ এই স্বপ্ন তো আমাদের আগেও ছিল। আমরা এর আগেও এশিয়া কাপে ফাইনাল খেলেছি, আমরা সেমিফাইনাল খেলেছি, আইসিসি ইভেন্টে কোয়ার্টার ফাইনাল খেলেছি। সো স্বপ্ন আগেও ছিল, সেটা হয়তো পূরণ হয়নি। এখন নতুনরা দায়িত্ব নিতে যাচ্ছে, যেটা এর আগে হয়তো দায়িত্বটা সেভাবে নেয়নি। এই দায়িত্বটা তারা আগে থেকেই নেওয়া উচিত ছিল আমি মনে করি। তারা নিয়েছে, হয়তো প্রকাশ্যে আসেনি, বিকজ সামনে আমাদের অনেক সিনিয়ররা ছিলেন যারা দায়িত্বটা নিয়েছিলেন, তারাই লিড করেছিলেন। বাট মিরাজ যেটা বোঝাতে চেয়েছে, এখন এই স্বপ্নটা পূরণের সময় এসেছে, বিকজ নতুনদের সঙ্গে মিলিয়ে এগিয়ে যাওয়ার যে যাত্রাটা সেটা শুরু হতে যাচ্ছে। মিরাজ সেখানে অবশ্যই লিডিং একটা জায়গায় থাকবে, হয়তো ক্যাপ্টেন না হলেও সিনিয়র প্লেয়ার যদি আমরা বলি বা এক্সপিরিয়েন্স প্লেয়ার যদি বলি, সেই জায়গা থেকে মিরাজ হয়তো লিডিং একটা জায়গায় থাকবে, সেই জায়গাটায় নেতৃত্ব দিবে, হয়তো ক্যাপ্টেন্সির বাইরেও সে দায়িত্বটা নিতে চায়, সেই জায়গাটা হয়তো বোঝাতে চেয়েছে। সো আমার মনে হয় যে এই স্বপ্নটা আমাদের আগেও ছিল, বাট নতুনভাবে আবার স্বপ্নটা দেখার একটা যাত্রা শুরু হতে যাচ্ছে এই সামনে থেকে। এই স্বপ্ন যে আমরা বলি যে স্বপ্ন দেখি, কিন্তু এটা বাস্তবায়নের মানে সমস্যাটা কোথায়? আমাদের কি পরিকল্পনার অভাব? বাস্তবায়নে আসলে আমাদের প্লেয়ারদের অ্যাবিলিটির জায়গা থেকে কিছু তো কোশ্চেন মার্ক চলে আসে। আপনি যখন দেখবেন আইসিসি ইভেন্টগুলো হয়, তখন কিন্তু একটা টিমের সঙ্গে একটা ম্যাচ খেলা হয়, পরের ম্যাচে নতুন দল, নতুন ভেন্যু হতে পারে, নতুনভাবে প্ল্যান সাজাতে হয়, এক একভাবে কিন্তু নিজেকে অ্যাপ্লাই করতে হতে পারে। সেই অ্যাবিলিটিটা আমরা কতটুকু গ্রো করেছি, আমরা সেই অ্যাবিলিটি নিজেদের মধ্যে অর্জন করেছি কিনা, সেই জায়গা থেকে দেখতে হবে। সেই জায়গাটা একটা দূরত্ব রয়েছে, সেই জায়গাটা অ্যাবিলিটির জায়গা থেকে কিন্তু কোশ্চেনটা আসে। আমাদের নো ডাউট ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল মানের সঙ্গে মিলিয়ে যে নতুনভাবে প্রতিদিন নিজেকে অ্যাডজাস্ট করা, সেই জায়গাটায় একটা কোশ্চেন মার্ক চলে আসে। বিকজ আমরা দেখেছি, আমরা যখন বাইলেটারাল সিরিজ বা যে কোনো একই দলের সঙ্গে অনেকগুলো ম্যাচ খেলি, তখন আমাদের বেশ ভালো সাকসেস রয়েছে। সেটা সাউথ আফ্রিকায় যে হোক, নিউজিল্যান্ডে যে হোক, বিভিন্ন অ্যাওয়ে কন্ডিশনেও, হোমে তো রয়েছেই। তো যখনই আইসিসি ইভেন্ট হয়েছে, বললাম প্রতিদিন নতুন প্রতিপক্ষ, নতুন ভেন্যু, নতুন চিন্তাভাবনা, ওই জায়গায় অ্যাডজাস্টমেন্টের জন্য আপনার অ্যাবিলিটি বা কোয়ালিটির কোশ্চেনটা চলে আসে। সেই জায়গাটা আমাদের মনে হয় নিজেদেরকে তৈরি করার যে জায়গাটা রয়েছে, সেইখানে আরও বেশি প্রস্তুত করার প্রক্রিয়াটার দিকে নজর দিতে হবে। সেই জায়গা থেকে হয়তো সেই অ্যাবিলিটিটা তৈরি হবে। এবং আমরা যদি দেখি যে চ্যাম্পিয়ন্স ট্রফির কথাই বলি, সেই জায়গায় কিন্তু ডেল স্টেইন একটা কথা বলেছিলেন, এখনও মনে আছে, যে আগামী 10 বছরের মধ্যে আফগানিস্তান যে কোনো মেজর ট্রফি জিতবে, তার একটা দাবি। মানে এই দাবিটা কিন্তু আমাদের বাংলাদেশ নিয়ে কেউ করে না, বা বাংলাদেশের খেলার এমন কি নেই যে যেটা নিয়ে আসলে আত্মবিশ্বাসটা খুঁজে পায় না বাকিরা। এখানে একটা বিষয় দেখবেন আপনি, আমাদের কিন্তু নতুন একটা যাত্রা শুরু হতে যাচ্ছে। আমি এই জন্য কথাটা বললাম, গত 15 থেকে 20 বছর যাবৎ 4-5 জন যে লেজেন্ড প্লেয়ার ছিলেন আমাদের, তারা কিন্তু তাদের জায়গা থেকে সরে এসেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সরে এসেছেন। মুশফিক হয়তো টেস্টটা কন্টিনিউ করবে, তো তাদের জায়গায় যারা রিপ্লেস হয়ে আসছে, তারা কতটুকু প্রস্তুত হয়ে যাচ্ছে, সেই জায়গাটার উপরেই কিন্তু প্রশ্ন রয়েছে। আফগানিস্তানের যে বিষয়টা, তাদের কিন্তু আমরা সামনে হয়তো আফগানিস্তান ন্যাশনাল টিমের খেলাটা দেখছি, পিছনের প্রক্রিয়াটা কীভাবে এগোচ্ছে, সেই জায়গাটা যদি নজর দেওয়া হয়, তাহলে কিছুটা সিনারিও বা আইডিয়া পাওয়া যায়। সেখানের উপর বেস করে কিন্তু আমরা আউটকামটা দেখি ন্যাশনাল টিমের। আমাদের ন্যাশনাল টিমের রেজাল্টে আমরা দেখছি পিছনে কী হচ্ছে, সেই জায়গাটায় নজর যদি দেই, প্রপারভাবে যদি ওই জায়গাটায় প্রস্তুতির কাজটা সারি, তাহলে হয়তো বা আফগান যেই 10 বছর পরে, মানে 10 বছরের মধ্যে, বেসিক্যালি পরে না, 10 বছরের মধ্যে পেয়ে যাবে, এরকম একটা স্বপ্ন দেখছে, আমাদেরও সেই স্বপ্নটা দেখা শুরু করবে। আমার মনে হয় যে আমাদের এটা আরও আগে আমরা স্বপ্ন দেখেছি। আপনি যদি বলেন যে স্বপ্ন দেখিনি, তাহলে মিথ্যা বলা হবে। 2019-এ ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা বড় স্বপ্ন দেখেছিলাম, যেখানে মাশরাফি ক্যাপ্টেন ছিল লাস্ট মানে বড় ইভেন্টে। সেখানে কিন্তু আমরা বড় স্বপ্ন দেখেছি, কিন্তু সেখানে আমরা হোঁচট খেয়েছি। বিকজ ওই যে আমার মনে হয় সেবার যদি সাকিবের সাথে অন্য যে কোনো একটা প্লেয়ার যদি একটু সাপোর্ট দিতে হতো, আমরা মনে হয় একটা বড় একটা কিছু অর্জন করতে পারতাম। অবশ্যই তাই। এবং একই সাথে যদি আপনি বলেন যে এই যে যারা বিদায় নিয়েছে, সাকিব, মাশরাফি এবং একই সাথে মাহমুদুল্লাহ, এই যে তাদের শূন্যস্থানটা, মাহমুদুল্লাহ চলে গেছেন এবং মুশফিকও খেলবেন না, এই তাদের শূন্যস্থানটা পূরণের মতো আপনি কাউকে দেখেন এই টিমে?
আপনার 15 বছরের এক্সপিরিয়েন্স তারা যেভাবে ডেলিভার করেছে একটা সময় পর্যন্ত, এই সময়টা রিপ্লেস করে সমানভাবে যে সে ডেলিভার করবে সেই ধরনের প্লেয়ার এখনও রেডি না। তবে হ্যাঁ, তাদেরকে রিপ্লেস করে যারা আসবে তারা হয়তোবা তাদের চেয়েও বড় কিছু করে দেখানোর স্বপ্ন আমাদের দেখাতে পারে। সেই অ্যাবিলিটির প্লেয়ার রয়েছে, আমি বলবো না যে তারা প্রস্তুত, বাট তাদের মধ্যে সেই অ্যাবিলিটি রয়েছে। এখন এই অ্যাবিলিটিটাকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্বটা হচ্ছে আমাদের প্রসেস, আমাদের প্রক্রিয়া, যে জায়গাটা নিয়েই কাজ করতে হবে। আপনি একটা প্লেয়ারকে ইন্টারন্যাশনাল মানের তৈরি করার জন্য যেই প্রক্রিয়াটা, যে প্রসেসে এগিয়ে যাওয়া হচ্ছে, সেই জায়গাটা যদি নজর দেওয়া হয়, তাদের মধ্যে এখন অ্যাবিলিটি রয়েছে। অ্যাবিলিটি কিন্তু অনেকের মধ্যে অনেক কিছু থাকে, সেটাকে আরও আপগ্রেড করতে হয়, সেটাকে ইন্টারন্যাশনাল মানে নিয়ে যেতে হবে, সেখানে ডেলিভার করার মতো করে প্রস্তুত করতে হবে। সেই কাজগুলো যদি প্রপারভাবে করা হয়, তাহলে আজকে আমাদের এই রিপ্লেসমেন্টের জায়গাগুলো নিশ্চিতভাবে ফিল আপ করা সম্ভব। এবং কিছু নাম কিন্তু রয়েছে এখন আলোচনায়, বিকজ এখন কিন্তু আমরা 2027-এর ওয়ানডে ওয়ার্ল্ড কাপের দিকে এগিয়ে যাচ্ছি। আমি যদি ওয়ানডে ফর্মেটটাই বলি, ঠিক একইভাবে T20 26-এর T20 ওয়ার্ল্ড কাপের দিকে যাচ্ছি। সো ডিফারেন্টভাবে কিন্তু ডিফারেন্ট ফর্মেটে চিন্তা করার সুযোগ রয়েছে। এখনই যদি প্রক্রিয়াটা শুরু করি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি 27 আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হব না, এটা আমি বলতে পারি। কিন্তু 27-এ আপনার এমন কিছু করতে পারি যেটাতে আবার স্বপ্ন দেখানো শুরু করতে পারি। সেই প্রক্রিয়াটা এখন শুরু করার, সেই কাজটা যদি 2 বছরের মধ্যে প্রপারভাবে করা হয়, আমার মনে হয় সম্ভব। তবে রিপ্লেসমেন্টের নামগুলো হয়তো আপনি বললেন 4-5 জনের নাম এই মুহূর্তে আসবে, যারা এই 2 বছরের জন্য সেখানে পৌঁছে যেতে পারে। কিছু প্লেয়ার রয়েছে তারা হয়তো আগামী 3-4-5 বছর পরে আসবে, বাট এই 2 বছরের জায়গায় হয়তো কিছু কিছু প্লেয়ারকে এই মুহূর্তে এগিয়ে রাখা যেতে পারে। এবং আপনি দীর্ঘ সময় আসলে অনূর্ধ্ব 19 এবং একই সাথে জাতীয় দলের সাথে ছিলেন, আপনি নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনাদের জন্য কি বাংলাদেশের যে মানে নির্বাচন করা ক্রিকেটার, সেদের কাজটা কি সহজ কিনা, যে পাইপলাইনের প্লেয়ার খুব কম, আমাদের এই গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করতে হয়, এরকম কি? আপনি আসলে সহজ বলতে পারেন, কঠিন বলতে পারেন, বিকজ সবচেয়ে বড় যে সমস্যাটা সিলেকশন করার সময় দেখা যায়, আমরা যাকে পিক করছি বা সিলেকশন করছি, সে ইন্টারন্যাশনাল ম্যাচে যাচ্ছে, সে ফেল করলো ফর এক্সাম্পল, তখন বিতর্কটা তৈরি হয় যে বাইরে ছিল সে সেরা প্লেয়ার। এবং এটা কিন্তু আজকে নতুন না, এটা অনেকদিন যাবতই হচ্ছে। আপনি দেখবেন যাকেই দলে নেওয়া হয় না তাকেই সেরা প্লেয়ার বানিয়ে দেওয়া হয়, এবং তাকে যখন আবার আনা হয়, যাকে বাদ দেওয়া হয়েছে তাকে আবার বলা হয় তখন সেরা প্লেয়ার। সো এই প্রসেসটা বা এই প্রক্রিয়াটাই সবচেয়ে বড় সমস্যা, আমাদের অধৈর্য হওয়ার যে বিষয়টা। আপনি ফর এক্সাম্পল এখন পারভেজ ইমনকে আপনি লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি দলে নিয়েছিলেন, আপনি কোনো ম্যাচ খেলাননি, ওকে দলে কেন নিয়েছিলেন? সেটার পিছনে নিশ্চয়ই লজিক আছে। তাকে যদি আবার বাদ দেওয়া হয়, সেটার পিছনে লজিক থাকতে হবে। সেই লজিকগুলো না জেনে আমরা এত বেশি সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় সমালোচনার পরিবেশ তৈরি করি, এতে হয় কি মেন্টাল একটা ইফেক্ট কিন্তু প্লেয়ারদের উপরও পড়ে। এটা কিন্তু একদম, আমরা যদি বলি যে না এটা পড়ে না, এটা মিথ্যা বলা হবে। বিকজ সে হয়তো সোশ্যাল মিডিয়া দেখে না, তার ভাই দেখে, তার বোন দেখে, তার ফ্যামিলি দেখে, তার বন্ধুবান্ধব দেখে, আলোচনায় তো কোনো না কোনোভাবে চলেই আসে। সো এই জিনিসটা ইগনোর করার কোনো সুযোগ নেই যে এটার ইফেক্ট পড়ে না, অবশ্যই পড়ে। তবে আমাদের গঠনমূলক সমালোচনাটাকে কিন্তু আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আপনি যদি জাস্ট তর্কের খাতিরে তর্ক করেন, কথা বলা দরকার বলে একটা বিতর্ক তৈরি করবেন, সেটা আসলে ঠিক না। সো সিলেকশন জায়গাটা আসলে আপনি যেটা বললেন যে সহজ না কঠিন, সেই জায়গা থেকে আপনি দুইভাবেই চিন্তা করতে পারেন। সহজ ইন এ সেন্স যে আপনি পারফর্ম না করলে, যে মোটামুটি পারফর্ম করছে ডোমেস্টিকে, তাকে এনে বসিয়ে দিলেন, কিন্তু এটা আলটিমেটলি সলিউশন না। আপনাকে লং টার্ম প্ল্যানে এগোতে হবে। সেই লং টার্ম প্ল্যানে যদি আপনি এগোতে চান, অনেকগুলো কঠিন ডিসিশন আপনাকে নিতে হয়। সেই ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে আপনাকে স্ট্রং মানে আপনি যদি এনাফ ক্যাপাবল মনে করেন নিজেকে, তাহলে সেটা নিতে পারেন, যদি আপনার লজিক সেই স্ট্রং জায়গায় থাকে। এবং বিশেষ করেন আমি গত 8-9 বছর এই ক্রিকেট বোর্ডে সিলেক্টর হিসেবে কাজ করার কারণে আমি কিছু কিছু ডিসিশনের ব্যাপারে আমি খুব কনফিডেন্ট ছিলাম, বিকজ দিন শেষে আপনাকে সাকসেসই সেই কনফিডেন্স এনে দেয়। আমি যখন আন্ডার-19 করেছি, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে দল, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে, 2টা ম্যাচের কথা বলছি, সেই সাকসেসগুলো আমাকে কনফিডেন্স এনে দিয়েছে যে আমি রাইট ট্র্যাকেই রয়েছি বা রাইট ডিসিশন মেক করছি। সো আমার মনে হয় যে সহজ কঠিন এই পুরো বিষয়টাই থাকবে, তবে আপনি কতটুকু কনফিডেন্ট, আপনার ফিউচার প্ল্যানটা কি, সেটাকে দেখে আগাতে হবে। বাংলাদেশ ক্রিকেটের সিলেকশন প্রক্রিয়ায় এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ওই ফিউচার দেখে আগানো। এখন কিন্তু কারেন্ট সিচুয়েশনের সঙ্গে সঙ্গে ফিউচারটা দেখার সুযোগ রয়েছে, বিকজ আপনি জাস্ট এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত কিন্তু আপনি মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম, এদের অনেককে নিয়ে চিন্তা করছেন। এখন কিন্তু আপনি আর এদের কাউকে নিয়ে চিন্তা করছেন না। সো আপনাকে 3 বছর পর বা 2 বছর পরের যে লক্ষ্য, সেটাকে দেখে আপনাকে আগাতে হবে। সেই দৃষ্টিভঙ্গিটা নিয়ে যদি আপনি আগান, আপনাকে একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। হয়তো এখনই আপনি ফল পাবেন না, কিন্তু 1 বছর 1.5 বছর পরে আপনি ফল পাবেন। সেই লক্ষ্য থেকে আগাতে হবে, সেটার জন্য ধৈর্য ধরতে হবে এবং সিলেকশনটা সেভাবে করতে হবে। এবং এই সিলেকশনের জায়গায় কোচের ভূমিকাটা কি? আসলে আমরা যদি একটু চ্যাম্পিয়ন্স ট্রফির কথাই আবার ঘুরে ফিরে বলি, যে ইন্ডিয়া কিন্তু যশস্বী জয়সওয়াল ছিলেন, সেই জায়গায় একক সিদ্ধান্তে গৌতম গম্ভীরের বরুণ চক্রবর্তীকে নেওয়া হয় এবং তিনি ক্লিক করেছেন। তো এই যে সিদ্ধান্ত মানে বোল্ড সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এইটা কোচের ভূমিকাটা কতটুকু? অবশ্যই কোচের 100% ভূমিকা থাকা উচিত, কারণ কোচ নিশ্চিতভাবেই, সিলেক্টররা যেমন প্ল্যান করেন, কোচও করেন, ক্যাপ্টেনও করেন। আমি যদি আপনি কোচ স্পেসিফিক যেহেতু বলেন, কোচ নিশ্চিতভাবেই একটা টুর্নামেন্ট বা সিরিজ যখন খেলতে যায়, অপোনেন্ট টিমকে নিয়ে প্রচুর হোমওয়ার্ক করে।
এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সিলেক্টর হিসেবে আমিও করি, আমরাও করি। এখন বিষয়টা দুটোকে একসঙ্গে ম্যাচ আপ করতে হবে। এখন কোচের প্ল্যান হলো ফর এক্সাম্পল আমাকে নিয়ে সেখানে ওপেন করাবে, তাহলে আমাকে নিতে সে বাধ্য, সে ওইভাবে প্ল্যান করবে। আমাকে নিয়ে যাচ্ছে ব্যাকআপ ওপেনার হিসেবে, তখন কোচ চিন্তা করবে আমি ব্যাকআপ হিসেবে একে না নিয়ে আমি কাকে আমার বেশি ইম্পর্টেন্ট ওখানে সিচুয়েশন ডিমান্ড করে, কোচ তার অপিনিয়নটা সিলেক্টরদের জানাবে। সিলেক্টররাও যেহেতু প্ল্যান করেছে সেটার সঙ্গে ম্যাচ আপ করার চেষ্টা করবে। সো কোচের ভূমিকাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ কোচ দিন শেষে মাঠে ওখানে টিমটা চালাবেন এবং ক্যাপ্টেনের সঙ্গে মিলে টিমটা চালিয়ে প্ল্যানগুলো সাজাবেন অপোনেন্ট স্ট্রেংথ উইকনেস নিয়ে। সো আমার মনে হয় যে কোচের অনেস্ট অপিনিয়ন এবং লজিক্যাল অপিনিয়ন যদি থাকে সিলেক্টর সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করে এবং আগে পরে সবসময় করেছে, ইভেন আমরাও করেছি। সো আমার মনে হয় যে কোচের অনেক বড় ভূমিকা থাকে, বিকজ তার একটা লক্ষ্য থাকে। তবে কোচ যদি সেভাবে ডেডিকেটেড হয় এবং কোচ যদি সেভাবে লজিক্যাল হয়, অবশ্যই সিলেক্টররাও সেটা অ্যাপ্রিসিয়েট করে। আমার মনে হয় কোচের ভূমিকা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট আনার ক্ষেত্রে। একটু আগে আপনি বলছিলেন যে অনূর্ধ্ব 19-এর কথা, যে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং একই সাথে এশিয়া কাপেও, যে এই যে আমাদের বয়সভিত্তিক ক্রিকেট আমরা দেখি সবসময়, যে বয়সভিত্তিক ক্রিকেটে আমরা সবসময় ভালো, মানে এই ধারাবাহিকতাটা শেষ পর্যন্ত থাকে না কেন বাংলাদেশের জাতীয় দল পর্যন্ত? আমাদের বয়স ভিত্তিকের গেম ডেভেলপমেন্টের যে প্রোগ্রামটা রয়েছে, আপনি এই জায়গায় যেহেতু সময় আছে আমি একটু বলি, স্কুল ক্রিকেটের কথা অনেকে তুলে আনে, আমি নিজে স্কুল ক্রিকেট থেকে উঠে আসা। কিন্তু আপনারা এই স্কুল ক্রিকেটটা এখন খুব একটা প্রয়োজন হয় না। কেন হয় না? স্কুল ক্রিকেট কিন্তু হয়, এখনও 900-র উপর ম্যাচ হয় স্কুল ক্রিকেটে, কিন্তু আপনার ফোকাসটা তো স্কুল ক্রিকেটে সেভাবে নেই, বিকজ আমাদের এজ গ্রুপের গেম ডেভেলপমেন্টের প্রসেসটা এমনভাবে সাজানো সেখান থেকে 19 পর্যন্ত খুব সুন্দরভাবে স্মুথলি রান করে। আপনি 19-এর রেজাল্টের কথা বললেন, 19-এ যে রেজাল্ট হয় সেটা কিন্তু ওই প্রসেসের মাধ্যমে, ওই প্রক্রিয়ার মাধ্যমে 14, 15, 14, 16, 18 তিনটা এজ গ্রুপ হয়, সেখান থেকে আন্ডার 19-এর রেজাল্ট গেল। এখন আপনি যে কোশ্চেনটা করেছেন 19 থেকে তারপরের স্টেজে, 19 থেকে পরের স্টেজ ন্যাশনাল টিম, সেখানে যদি আমি তিনটা স্তর করি, 19 শেষ করে আসার পরে এইচপির পরে টাইগার, তারপরে বাংলাদেশ টিম। সো এই স্তরগুলোকে কিভাবে ডিজাইন করা হয়েছে, এই স্তরগুলোতে কোন প্রক্রিয়া কোন জায়গাটায় কাজ হবে, এই জায়গাটাই কাজ। 19 পর্যন্ত খুব বেশি কাজ নেই, 19 পর্যন্ত যা আছে আপনি ওখানে হাত দেওয়ার খুব বেশি দরকারও হবে না, জাস্ট একটু ফাইন টিউনিং করলে হবে। কিন্তু আমরা বলি না যে টেকনিক্যাল একটু সমস্যা আছে, সেটাকে ফাইন টিউনিং ন্যাশনাল টিমে যেয়ে করবে। আপনি ন্যাশনাল টিমে যাওয়ার পরে আপনি রেজাল্ট চিন্তা করবেন, কিন্তু আপনি যে ফাইন টিউনিং কিন্তু ন্যাশনাল টিমে করবেন। মেজর টিউনিং বা মেজর যে চেঞ্জগুলো সেগুলো এইচপি, টাইগারও আমি বলবো না, টাইগার বেসিক্যালি ন্যাশনাল টিমের ছায়া, বেসিক্যালি এইচপি এই জায়গাটায় মেজর কাজগুলো করতে হবে। এইচপির আসলে আমাদের খেলা আরো অনেক বাড়াতে হবে মনে হয়। আমি এখানে একটু দ্বিমত করব, এই বিষয়টাতে সবচেয়ে বড় দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। এইচপি খেলার জায়গা না, এইচপির টেকনিক ডেভেলপমেন্টের জায়গা, এইচপি প্লেয়ারকে আপগ্রেডেশনের জায়গা, এইচপি খেলার জায়গা না। খেলার জায়গা হলো এ টিম, খেলার জায়গা হলো ন্যাশনাল টিম। এইচপি হলো একজন প্লেয়ারকে আপগ্রেডেশন করা। আপনি একটা প্লেয়ারের টেকনিক নিয়ে কাজ করে, তার একটা টেকনিক্যাল সমস্যা আছে সেটাকে ডেভেলপ করে আপনি তাকে ন্যাশনাল টিমের জন্য তো প্রস্তুত করবেন। সো এইচপিতে খেলা নিয়ে আমি ওয়ারিড না, এইচপিতে বেসিক্যালি প্লেয়ারকে কীভাবে প্রস্তুত করা হবে খেলার জন্য সেই জায়গাটাকে মনোযোগ দেওয়া উচিত। হানান ভাই, যেটা আপনি বলছিলেন যে আসলে এইচপি আসলে খেলার জায়গা না, মানে এখানে মানুষ টেকনিক্যাল জিনিসগুলো শিখবে, তো এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি না কেন? মানে আপনিও জানেন বিষয়টা, বা আপনিও তো বিসিবিতে ছিলেন, কিন্তু কাজ করা হয় না কেন? কাজ করা হয় না কেন এটা আমারও কোশ্চেন, বিকজ আমি তো আসলে এই কাজ করার জায়গাটায় ছিলাম না। আমি কারা কাজ করবে তাদেরকে দেওয়ার দায়িত্বে ছিলাম, আমি সিলেকশন করতাম। ফর এক্সাম্পল আমি 25 জন বা 30 জন বা 15 জন 20 জন হোয়াট এভার যে সংখ্যা, ওই সংখ্যাটাকে আমি ওখানে পাঠাতাম কাজ যারা করবে তাদের কাছে, তারা কাজটা করবেন। কাজের ডিজাইন করার তো আমার কাজ ছিল না। এখন যদি আপনি আমাকে সেই জায়গা থেকে বলেন, আমার এই ফাইন্ডিংসগুলো, আমার এই অবজারভেশনগুলো আমি এই 9 বছরে দেখেছি। এজ গ্রুপ সিলেক্টর হিসেবে যতটা না দেখেছি, গত 1 বছরে ন্যাশনাল সিলেক্টর হিসেবে আরও কাছ থেকে বেশ টপ লেভেলটা দেখার সুযোগ হয়েছে। যেহেতু এজ গ্রুপ আমি যখন করেছি তখন আন্ডার 19 লেভেল পর্যন্ত আমার মোর ফোকাস ছিলাম। যখন আমি ন্যাশনাল সিলেক্টর হিসেবে আসলাম 1 বছর আমি খুব কাছ থেকে দেখেছি এইচপি প্রোগ্রাম বলেন বা আমাদের টপ লেভেলের কাজগুলো। সেখান থেকে আমার ফাইন্ডিংস থেকে আমার কাছে মনে হয়েছে আমার মধ্যে যেই আমি হয়তো প্লেয়ার হিসেবে খুব বড় প্লেয়ার ছিলাম না, মানে আমার ক্রিকেট বোর্ডের যে অ্যাটাচমেন্ট সেখানে ছোটোখাটো কিছু সাকসেস, আমার এক্সপিরিয়েন্সগুলো আমি কাজে লাগাতে যেভাবে শিখেছি, সেখান থেকে আমি শিখেছি যে বা আমি ফিল করেছি আমি যেখানে আছি সেখান থেকে ওইখানে মনে হয় আমি বেশি কন্ট্রিবিউট করতে পারবো। আমার মনে হয়েছে, আমি জানি না এখনও রাইট রং, সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাবে, বাট আমার কাছে মনে হচ্ছে সিলেক্টর হিসেবে যে কাজটা আমি করছি তার থেকে আমি যদি কোচিংয়ে যাই তাহলে হয়তোবা সেই জায়গায় যেভাবে আমি চিন্তা করি ওই চিন্তার প্রতিফলনগুলো ঘটাতে পারবো। সিলেক্টর হিসেবে হয়তো আমি আপনাকে অনেকগুলো প্ল্যান দিতে পারবো, কিন্তু ওইখানে বসে আপনি যখন প্ল্যান করবেন আপনার প্ল্যান কিন্তু নিশ্চিতভাবে আপনি ভালো জানেন। আপনার ওখানে গেলে আমি আমার প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারবো, কিন্তু এখান থেকে আমি সেটা এক্সিকিউট করতে পারবো না। সো আমি কোচিংয়ের এই জায়গাটাই বলতে চাচ্ছি, কোচিংয়ে কেন করা হয় না এই কোশ্চেনটা আমার কাছেও রয়েছে। হয়তো আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি কিন্তু কোশ্চেন মার্ক রয়েছে। এখন যারা এই প্ল্যানিংগুলো করেন তাদের সঙ্গে আমার মনে হয় যে এখানে একটা দূরত্ব তৈরি হয়েছে, বা তাদের প্ল্যানিংয়ের জায়গা থেকে তাদের চিন্তাভাবনার মনে হয় নতুন একটা জিনিস আসা উচিত, যেই চিন্তা আমি করতে চাই। এবং সেই জন্যই কিন্তু আমি ক্রিকেট বোর্ডে কোচ হিসেবে জয়েন করার ইন্টারেস্টেড, এবং আমি বারবার বলেছি আমি এইচপিতে কাজ করতে চাই।
তবে হেড কোচ হলে যেভাবে কাজ করা যায় নিশ্চিতভাবে অ্যাসিস্ট্যান্ট কোচ বা ব্যাটিং কোচ বা বোলিং কোচ হলে সেখানে কিছু কিন্তু প্রতিবন্ধকতা থাকে, তবে হেড কোচের সঙ্গে কোঅর্ডিনেট করা যায়। তবে আমি নিশ্চিত আপনি যে কোশ্চেনটা করেছেন এটা কেন হয় না, এই কোশ্চেনটা আমারও আছে এবং সেই কোশ্চেনটা সমাধানের উদ্দেশ্যে আমার এখানে কোচিংয়ে আসা। এবং হারান ভাই, আমরা যদি একটু এবারের প্রিমিয়ার লিগে দেখি যে এবার প্রিমিয়ার লিগে যদি আমরা গেল বারের থেকে একটু যদি কম্পেয়ার করি, সেই জায়গায় কিন্তু দেখতেছি একটু রান বেশি হচ্ছে বা ক্লাবগুলো একটু সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে কিনা, বা এই যে আমরা যে প্রিমিয়ার লিগে যে পারফরমেন্সগুলো হচ্ছে, এই যে পারফরমেন্স এটা কি আসলে জাতীয় দলে কি প্রভাব ফেলবে? জাতীয় দলে প্রভাব খুব বেশি ফেলবে না, বিকজ আপনি দেখেন আমি নিজেই তো একটা টিমকে এখন ওন করি, সঙ্গে আমি যতক্ষণ খেলছি অপোনেন্ট টিম দেখছি, আপনি মোটামুটি যে কম্পিটিশন লেভেলটা এটা আপনি জাতীয় দলের ধারে কাছেও চিন্তা করতে পারবেন না, এটা ফ্যাক্ট, এটা মেনে নিতেই হবে। বিকজ আপনার 4টা বা 5টা দলকে আপনি বলতে পারবেন যে কম্পিটিটিভ দল, বাকি যে 7টা দল রয়েছে বা 6টা দল রয়েছে তাদেরকে আপনি বলে দিতে পারবেন যে এরা আসলে জাস্ট মানে চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্যে খেলছে না। সো আপনি যখনই চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্যে খেলবেন না তখন আপনার লক্ষ্যটাই ডিফারেন্ট থাকবে। আপনি যখন 12টা দলের একটা টুর্নামেন্ট করছেন বা লিগ করছেন তখন আপনি যদি জানেন যে 8টা বা 10টা দল চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্যে করছে, ওইটা কম্পিটিশন লেভেলটা আপনি চিন্তা করেন। আর আপনি জানেন যে আপনি 4-5টা দল খেলবে, বাকিগুলো পার্টিসিপেট করছে, সেখানের যে অ্যাটমসফিয়ারটা, যেই মানে ভলিউমটা হওয়া উচিত, ইন্টেন্সিটি, সেটা কিন্তু থাকবে না। তো সেখানে কোয়ালিটি অফ ক্রিকেটের জায়গা থেকে আমার মনে হয় যে ওই মানের হয় না, যেটা ন্যাশনাল টিমে খুব বেশি ইম্প্যাক্ট রাখবে না, তবে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কিছু কিছু কনফিডেন্স বিল্ডের কাজে লাগতে পারে। বাট স্টিল আপনি যেই বলার এগেনস্টে 100 মারছেন, যেই ব্যাটসম্যানের এগেনস্টে আপনি 5 উইকেট পাচ্ছেন, সেটার জায়গায় তো কোশ্চেন মার্ক থেকে যায়। এই ক্লোজ অবজারভেশনটা খুব দরকার। আপনি একজন প্লেয়ার 3টা 100 গুলো তাকে আপনি পিক করে ফেললেন, সেটা কিন্তু রাইট পিক নাও হতে পারে, বিকজ ওই 3টা 100 কার এগেনস্টে, কোন বলার এগেনস্টে করেছে, এখানে জাজমেন্টে যেতে হবে। বাট ডিপিএলে এবার পজিটিভ যে দিকটা, বেশ কিছু দলে কিছু আমাদের প্লেয়ার রয়েছে যারা ডিফারেন্স তৈরি করে দিচ্ছে। আপনি দেখবেন অনেকগুলো কাগজে কলমে ছোটো দলও কিন্তু বড় দলকে হারিয়ে ফেলছে, বিকজ আপনি যে ওই সামঞ্জস্য যে বিষয়টা এনেছেন সেই বিষয়টা আলোচনা চলে। ফর এক্সাম্পল লিটন দাস গুলশানে খেলছে, এটা কিন্তু ওই টিমের জন্য বিশাল একটা মোটিভেশনের জায়গা। হয়তো লিটন দাসের প্লেয়ার সঙ্গে খেলছে, সো এই মোটিভেশনের জায়গা থেকে হয়তো তারা একটা দুইটা আপসেট ঘটিয়ে দিতে পারে লিগে, যেটা মোহামেডানকে তারা হারিয়ে দিয়েছিল প্রথমে, যে যদিও লিটন তখন ছিল না। বাট এই ধরনের কিছু ঘটনা ঘটছে যেটা টিম এবারে লিগটাকে জমিয়ে তুলেছে। আগে যেমন একটা সময় 2 বছর আগে বা গত বছরও বলা যেত যে এই দলটা চ্যাম্পিয়ন হবে বা এই রানার্স আপ হবে, এবার কিন্তু আপনি সেই জায়গা থেকে বলা যাচ্ছে না। হারান ভাই, আমরা একবার শেষ সময়, তবে আমরা আশা করি যে বাংলাদেশের যেই প্রসেসিং, যেটা নির্বাচনী প্রসেসিং ক্রিকেটারদের নির্বাচন করবে, এইটা আরও মানে স্বচ্ছ হওয়া দরকার। এবং নির্বাচনের জায়গা থেকে যদি আপনি বলেন স্বচ্ছ কিভাবে হবে, মানে কি স্বচ্ছতা চাচ্ছেন? না মানে স্বচ্ছতা বলতে আমি বলতে, এই যে আপনি যে বললেন যে প্রিমিয়ার লিগের যে বিষয়টা বললেন, এই জায়গায় যারা পারফর্ম করে তারা কি আসলে যোগ্য কিনা বা মানদণ্ড কিনা, এছাড়া কাকে নেবেন, আপনি কোন পারফরমেন্স দেখে নেবেন? আপনার আমার বিষয় হচ্ছে সিলেকশনের জায়গায় আমাদের বাংলাদেশে আমাদের কালচারটা হচ্ছে কোনো কিছু একটা করলে তার এগেনস্টে কিছু বলতে হবে, একদম অনেস্টলি এটাই ঘটছে এখন। এটার কেন হচ্ছে সেটার লজিকগুলো আমরা না জেনে আমরা জাস্ট তর্কের খাতিরে তর্ক করছি। সো আমি এটা চাবো যারা সিলেকশন করেন, যেমন আমি নিজেও ছিলাম গত 1 বছর, সিলেকশনের কারণটা যদি ক্লিয়ার করে দেওয়া হয় তাহলে কোশ্চেনগুলো কমে যাবে। তবে সিলেকশনের কারণ যদি ক্লিয়ার করে দেওয়া হয় তারপর সবাইকে সিরিজ সেট করা যাবে না, সেটা মেনে নিয়ে। অসংখ্য ধন্যবাদ হান্নান সরকার আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ছিলেন হান্নান সরকার, এবং অবশ্যই বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে এবং 2027 বিশ্বকাপের জন্য কিন্তু ভালো একটা শুরু করবে তাদের পরিকল্পনা অনুযায়ী। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।